আমরা এখন নাটোর রাজবাড়ি, যেটা রানী ভবানী রাজবাড়ি বলে বেশি পরিচিত, সেদিকে রওনা দিয়েছি। উত্তরা গণভবন থেকে আমরা রিক্সা যোগে এখানে যাচ্ছি। খুব কাছে, মোটামুটি উত্তরা গণভবন থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিলেই নাটোর রাজবাড়ি যাওয়া যায়। রাজবাড়িতে নাটোরের রাজবাড়িতে পৌঁছাই গেছি। এখন টিকিট করে ভিতরে ঢুকতে হবে। এখান থেকে নিচ্ছ? আগে টিকিট নিত না, ইদানিং এবার টিকিট নেওয়া শুরু করছে। এই হাঁটতে হাঁটতে ভিডিও করতে হবে, আসো। আমরা যে নাটোর রাজবাড়িতে আসলাম, রাজবাড়ি ঢুকেই দেখতেছি যে তারকেশ্বর মন্দির, যেটা একদম গেটে প্রথমে টিকিট কেটে ঢোকার পরে তারকেশ্বর মন্দির হাতের বাম পাশে পাবেন। আমরা তারকেশ্বর মন্দিরটা দেখি। তারকেশ্বর মন্দিরের আশেপাশে প্রচুর বড় বড় গাছ আছে, লম্বা লম্বা গাছ। এই গাছে প্রচুর পাখি আছে। পাখিগুলো সবসময় কিচিমিচি শব্দ করছে, যেটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। এটা কোনো মেশিনের শব্দ না, এটা পাখির ডাক। আমরা পাখিগুলো দেখে বিস্মিত হলাম যে এক গাছে এত পাখি, অনেক পাখি, প্রতিটা গাছে ভরা পাখি। এগুলো কোনো দেবদেবী হবে, ওদের প্রচলিত ধর্মে কি বলে এগুলোকে? এটা কি লালন? এটা লালন, হ্যাঁ। এটা দেখছো কি? দেখো, হ্যাঁ, এটা একটা সাপ। সাপের মাথা 3টা। এটা 3 মাথাওয়ালা সাপ। এটা হয়তো এনাদের এটা যে দেখালো পূজার বিষয়, কি জানো? এটা ঠিক জানি না এটার নাম। এখানে যে সাপটা দেখতে পাচ্ছি, সাপটার আবার 1 2 3 4 5টা মাথা, 5 মাথাওয়ালা সাপ। আমার যেটা মনে হচ্ছে হিন্দুদের বোধহয় সাপ টাপের বিষয়টা ওদের পূজার মধ্যে আছে। এই সম্ভবত এটা ওনার ছেলে, ছোট ছেলের। চাচা কি এখানকার? চাচা এই ঘাটটা কি ঘাট? এই ঘাটটা এমনি আমরাই বানাই। ওই ঘাট আছে রানী ঘাট। ও আচ্ছা আচ্ছা। আমরা এখন নাটোরের জমিদার বাড়ির বৈঠকখানার সামনে। এই বৈঠকখানাতে মূলত ওনার রাজসভা হতো। এখানে উনি ইম্পর্টেন্ট মানুষদের সঙ্গে বিভিন্ন মিটিং করতেন রাজা। এই বৈঠকখানাটা অপূর্ব কারুকাজে খচিত। আমাদের হাঁটতে হাঁটতে এত খিদে লেগে গেছে যে আমরা একটা টং দোকান আছে রাজবাড়ির মধ্যে, সেই টং দোকানে বসে বললাম যা সামনে পাবো তাই খেয়ে নেবো, এরকম একটা ভাব। দোকানদারকে বললাম দেন যা আছে তাই দেন। দুধ চা কি আপনার? দুধ চা, লাল চা যা আছে, পাউরুটি, বিস্কিট হবে যাবে, সবই খাবো। এটা আমরা পাউরুটি খাচ্ছি, আমাদের দোকানের ভাই পাউরুটি দিল, পাউরুটি খাচ্ছে এখন। চা
রাজবাড়ির মধ্যে আবার কিছু দোকানপাটও আছে। মেলাতে যেরকম বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র, মেলা টেলা হাবিজাবি, ফুলের ফিতা, এগুলো পাওয়া যায়, এখানেও এগুলো পাওয়া যায়। বেশ অনেক। এখন আপনারা সামনে যেটা দেখতে পাবেন সেটা হানি কুইন ভবন। হানি কুইন ভবনটা মূলত পর্যটকদের জন্য রেস্ট হাউস হিসেবে রাখা হয়েছে। এখানে পর্যটকরা এসে একটু রেস্ট নেবে। আর হানি কুইন ভবনের পাশেই যে মঞ্চ একটা নতুন করে বানানো হয়েছে, মঞ্চটা স্থানীয়রা অথবা পর্যটকরা বিভিন্ন অনুষ্ঠান যদি করতে চায় এই মঞ্চের উপর অনুষ্ঠানটা করতে পারবে, এভাবে এটাকে রেডি করা আছে। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হলে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলেবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারিটি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এখন আমরা যেখানে দাঁড়ায় আছি, যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ফাঁসির মঞ্চ। এখানে যেসব প্রজারা তখন নীল চাষ করতো না অথবা রাজস্ব প্রদানে ব্যর্থ হতো, তাদেরকে এখানে নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো। এখানে বিভিন্ন রকম মতামত আছে, অনেকে বলছে এটা ফাঁসির মঞ্চ না, কিন্তু আমাদের কাছে যেরকম তথ্য এখানে পেলাম এটাই নাকি সেই ফাঁসির মঞ্চ। ফাঁসি যদি শুধু এটা কুয়া হতো তাহলে মাঝখান দিয়ে আবার একটা রেল দেয়া থাকতো না, অথবা এটা ঢাকা রাখারও ব্যবস্থা দেখলাম। এতে আমাদের কাছে এটা ফাঁসির মঞ্চ মনে হচ্ছে। যে ফাঁসির মঞ্চটা আমরা দেখলাম এটা ছোট তরফের প্রাসাদের পাশে। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এই প্রাসাদে যারা বসবাস করতেন এনাদের সময় সম্ভবত এই কার্যক্রমগুলো চলতো। এখন আপনারা যে ভবনটা দেখছেন এটা ছোট তরফের রাজপ্রাসাদ। দেখেন এত বছর আগে বানানো রাজপ্রাসাদটা কি সুন্দর রয়েছে, এর কারুকার্য কত সুন্দর, এবং এই যে বানাইছিল তার মন মানসিকতা কত সুন্দর ছিল যে এত কারুকার্য করে এত সুন্দর করে এই ভবনটা বানানো হয়েছিল। উপরে কাজগুলো দেখলে তো আমরা এখনো বিস্মিত হই যে এত সুন্দর মিস্ত্রি কোথায় পেয়েছিল আর এত সুন্দর ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে এটা কীভাবে বানিয়েছিল। আমরা এখানে আসি, এবার দিয়ে আমরা 3 বার আসলাম, বারবারই অভিভূত হই এবং এই রাজপ্রাসাদগুলো দেখার জন্য আমরা আসি, এখানে বসে থাকি। আপনারা যারা সময় পাবেন সময় করে এই রাজপ্রাসাদগুলো দেখতে, এর ইতিহাস জানতে আসবেন। এখানে রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুটিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তি সত্ত্বে প্রত্যানীর আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পনারায়ণ জমিটি দান করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কালী মন্দির। রাজা রামজীবন এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে মুর্শিদাবাদে থাকতেন। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ির বেষ্টন করে আছে 2 স্তরের বের চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। এখন স্ক্রিনে যে ভবনটা আপনারা দেখছেন
এটা বন্দিশালা বলি, জেলখানা বলি, এরকম কিছু একটা। এটার মধ্যে যদিও ভিতরে ঢোকার খুব একটা পারমিশন দিচ্ছে না, এখানে লেখা আছে, কিন্তু আমরা একটু সাহস করে ভিতরে ঢুকলাম। এর মধ্যে ছোট ছোট রুম আছে এবং রুমগুলো অনেক মোটা মোটা রড দিয়ে গেটগুলোতে দেওয়া, মানে জেলখানা যেরকম হয় সে ধরনের। তো এখানে লোকমুখে শুনলাম যে এটা জেলখানা। এখানে জেলখানার মধ্যেও 2-3টা ভাগ মতো আছে। যারা খুব দুর্ধর্ষ অপরাধী তাদেরকে একটু ভিতরে রাখার ব্যবস্থা আছে, সেগুলো বেশি মোটা রড দিয়েই করা। তো আমরা ভিতরে এত মানে ভেঙে ভেঙে গেছে যে ভিতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না, ছাদ মনে হচ্ছে মাথার উপর ভেঙে পড়বে। তা আমরা একটু আশপাশ দিয়ে, দরজার ফাঁক দিয়ে, জানালা দিয়ে একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করলাম। তো এখন থেকে এত শত বছর আগেও এখানে যারা জেলখানায় থাকতো তাদের কথা আমাদের খুব মনে পড়লো, যে এর মধ্যে তারা কত কষ্ট করে থাকতো। রুমগুলো বেশ ছোট এবং ভীতিকর, জানলা নাই, কেমন যেন স্যাঁতসেঁতে। এত পুরাতন ভবন আমরা সচরাচর পাই না, ভেঙে চুরে পড়তেছে। তাই আমরা একটু শখ করে এই ভবনের পাশে দাঁড়ায় বেশ কিছু ফটো তুললাম, যেটা আমাদের স্মৃতিতে রাখবো। ভবনের আশেপাশে বেশ কিছু গর্ত ছিল, মাটি উঁচু করা, মানে আমাদের ভয়ও লাগছিল যে ভবনের মধ্যে সাপ টাপ আছে কিনা। তো মানুষও 2-1জন ঢুকছিল সাহস করে, আমাদের অতটা সাহসও ছিল না। তারপরেও একটু সাহস করে ছবি টবি তুলে আমরা এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। দেখেন ছাদগুলো কি অবস্থা। এর মধ্যে ঢুকলে হয়তো ভেঙে টেঙে পড়ে, যদি ভয়েই মানুষ ঢুকবে না, আমরাও ঢুকতেছি না। কেউ দরজা আছে এদিক দিয়ে, তো ঢুকে যাও। তারপরে কোন দিকে যাব? যেতে থাকো। ওইটা শেষ। আচ্ছা, ওই দিক দিয়ে নাই ঢুকি। আচ্ছা, ওই দিক দিয়ে বেরো, আবার ওই দিক দিয়ে ঢুকি নাকি? আসলে কি এই আসো। খুলে দেখো তো কি হচ্ছে। এটা তো তুমি হয়েছে, শর্ট হবে না। যা হয় হোক, আসো তো। বোঝো বিষয়। এটা শ্যামসুন্দর মন্দির। বাইরে শ্যামসুন্দর মন্দিরের ঠিক সামনে গেটে একজন বাউল শিল্পী গান করছিল, গান আপনারা শুনতে পারলেন। শ্যামসুন্দর মন্দিরটা মূলত বড় তরফের সঙ্গে আর কি, এটা বড় তরফ বোধহয় ইউজ করতো আর কি। বড় তরফের মালখানা। মালখানা বলতে এখানে বড় তরফের রাজাদের মালখানাটি নাটোরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মালখানা অপূর্ব কারুকার্য সবার দৃষ্টি আকর্ষণ করে।
বড় তরফের রাজপ্রাসাদ এটা। কি দারুণ ভাবে যে বানানো, তাজ্জব হয়ে যায়। ওটা বোধহয় ওপেন আছে না, রানী ভবানী কফি হাউস। ওখানে কি আছে কিছু? দেখতে হবে। এটা কি? এখন আমরা যেদিকে যাচ্ছি, আমার হাঁটার ঠিক ডান দিকে যে পুরাতন ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখবেন, এইগুলো হচ্ছে রানী থাকতো। এগুলো রানীর, এই যে রানীর ভবন, এগুলো একেবারে জরাজীর্ণ। রানী কিন্তু মানে ছোট তরফ বড় তরফের যে বিল্ডিংগুলো দেখালাম একটু আগে, এগুলোতে থাকতো না, এইগুলোতে থাকতো। এখন যেটা দেখছেন, এখানেও উনিও থাকতো। এখান থেকে উনি এই পাশ দিয়ে যে গোসল করতো পুকুরে। এই ভবনে এখন যারা বসবাস করছে তাদের হয়তো কোনো জমিই নেই, কিন্তু তারা এখন ওই ভবানীর, রানী ভবানীর রাজপ্রাসাদে বসবাস করছে। এদিকে রানী গোসল করে উঠে আসতো। হ্যাঁ, চলো এখান থেকে ঘাটটায় যাই। হচ্ছে ভিডিও তোমার লাল এই টাইম নিচে উঠতেছে না, লাল টাল হচ্ছে না কিন্তু। টাইম আপ ডাউন আছে। আমার কালো চশমা আচ্ছা। হ্যাঁ, রানী এই দিক দিয়ে গোসল করে আসতো আর কি। এমনভাবে মানে দুই পাশে ওয়াল দেওয়া যে রানী পুকুর থেকে গোসল করে যখন আসতো, মানে কারোর দেখার কোনো সুযোগ ছিল না। এই সিস্টেমে বানানো আর কি। পুকুর থেকে গোসল করে এই দিক দিয়ে এসে ওনার রুমে ঢুকতো। মানে সিকিউরিটি ওয়ালটা দেখেন কত উঁচু। এইটা ওনার গোসল করা ঘাট। উনি এসে এখান দিয়ে এসে এই ঘাটে গোসল করতেন। গোসল করে তারপরে ওনার রুমে চলে যেতেন। এটা রানীর গোসল করা ঘাট। বিশাল পুকুর, দারুণ সুন্দর পুকুর। না, এই পুকুরে পানি ভালো, পানিটা ভালো আছে। হ্যাঁ চলো। এই রানীর পুকুরে পা ধুয়ে নিতে পারতা। রানীর পুকুরে পা ধোয়া ঠান্ডা। আচ্ছা চলো। রানী এভাবে এখান থেকে গোসল করে এই গ্যাপ দিয়ে ওনার একদম রুমে চলে যেত। এটা রানীর 4টা মন্দির পাশাপাশি। মন্দিরগুলো আমরা একটু দেখাচ্ছি। মন্দিরগুলো মানে হাইটটা বেশি ছিল, মানে যখন ভূমিকম্পটা হওয়ার পরে এই মন্দিরটা ছোট হয়ে গেছে। মানে ছোট বলতে মাটি ভরাট হয়ে এখন অনেক হাইটটা কমে গেছে।
তো ছোট লাগতেছে, আসলে এরকম ছোট না বিষয়টা। এটা সাধারণ যে মাপটা থাকে মন্দিরের সেই সাধারণ মাপটাই ছিল, কিন্তু ওই ভূমিকম্পের পর থেকে এরকম হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন দরজাগুলো অনেক ছোট লাগতেছে, এই দরজাগুলো ছোটই ছিল। এখানে এই অবস্থাটা দেখলে বোঝা যায় যে ভূমিকম্প কত ভয়ঙ্কর ছিল। দেখেন একেবারে ধ্বংস করে ফেলছে সবকিছু। চলে আসো। একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা এখন রাজবাড়ি থেকে চলে যাচ্ছি, রাজবাড়ি দেখা শেষ। আমরা ছোট তরফ বড় তরফ রাজবাড়ি সব কিছু দেখলাম, ভিডিও করলাম। এখন আপনারা দেখতে পারবেন, আমরা ভিডিওটা শিগগিরই দিয়ে দেবো ইনশাল্লাহ। সঠিক করে শুনিনি যে চলে যাওয়ার আফসোস হ্যাঁ, এখন আমরা বেরোয় যাচ্ছি, অনেকক্ষণ থাকছি, সব কিছু মনে হচ্ছে আমরা ভিডিও টিডিও করছি। এখন আমরা চলে যাব, বেরোচ্ছি সেই রানীর ভবন থেকে। দাঁড়াও 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 দাঁড়াও। গাড়ি টান দিয়ে ভিতরে চলে টিকিট লয়।